গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা মন্দির। বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আবারও চলে এসেছি বিদ্যা মন্দির। আজ সোমবারে আবার চলে এসেছি বিদ্যা মন্দির ইউটিউবের পক্ষ থেকে তোমাদের জন্য ফাউন্ডেশন ক্লাস। আমরা জিওগ্রাফির প্রথম ক্লাস করেছিলাম, আজকে জিওগ্রাফি ফাউন্ডেশন ক্লাস। রুটিন অনুযায়ী আজকে জিওগ্রাফি থাকে আমাদের। তো জিওগ্রাফি ফাউন্ডেশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ফাউন্ডেশন ক্লাস আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগছে, তোমরা রেসপন্সও খুব ভালো করছো, ভালো লাগছে দেখে। যে তোমাদের যেটা দরকার ছিল ফাউন্ডেশন, সেটাই আমরা নিয়ে আসছি। আমাদের উদ্দেশ্য ছিল তোমাদেরকে ফাউন্ডেশন ক্লাস করানো, যাতে তোমাদের প্রথম থেকে বোঝানো যায়। চলো তাহলে আমরা ক্লাসের দিকে যাই, বেশি কথা বলবো না। আচ্ছা, ক্লাসের দিকে যাওয়ার আগে একবার বলে দিই আমাদের রুটিনটা বারবার বলি, আর আশা করি বলার প্রয়োজনে। সকাল 8টায় আমাদের এমসিকিউ প্র্যাকটিস হয়, 40টা মিক্স এমসিকিউ। রবিবার দিন শুধু 100টা আমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ হয়, ঠিক আছে। আর রাত 8টার সময় আমাদের একদিন ছাড়া একদিন জিওগ্রাফি হয়, একদিন ইংলিশ হয়। এরকম ফাউন্ডেশন করা প্রত্যেক দিন হয়, শুধুমাত্র রবিবারে আমাদের ইংলিশ এমসিকিউ হয়। ইংলিশের এমসিকিউ প্র্যাকটিস হয় রাত 8টার সময়। আর দুপুর 12টা, সন্ধ্যা 6টা, রাত 10টা, এই 3টে আমাদের মক টেস্ট কোথায় হয়? আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই দুটো ক্লাস মানে সকাল 8টা, রাত 8টা, এই দুটো ক্লাস হয় আমাদের ইউটিউব চ্যানেলে। বাকি 3টে যে মক টেস্ট নিই আমরা, এই মক টেস্ট নিই আমরা টেলিগ্রামে। তো মক টেস্টগুলো দিতে হলে তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে। টেলিগ্রামে না জয়েন করলে তোমরাই লস করবে, কারণ ভাবো দিনে কতগুলো করে মক দিতে পারছো তোমরা। সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে 100 নম্বরের ফুল মক টেস্ট তোমরা দিতে পারবে রবিবার দিন দুপুর 12টার সময় 100 নম্বরের ফুল মক টেস্ট, সাথে অ্যানালাইসিস, পুরো ফ্রিতে, কোনো টাকা লাগবে না। বুঝতে পারলে? চলো তাহলে আমরা ক্লাসের দিকে যাই। আচ্ছা, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল বিদ্যা মন্দির। টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন করবে, অবশ্যই জয়েন করবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বিদ্যা মন্দির, লিখে সার্চ করবে, এরকম ইয়েটা চলে আসবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লোগোটা চলে আসবে, ওখানে গিয়ে জয়েন করে যাবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে তোমাদের কাছে আমি ক্লাসে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে থাকে, ঠিক আছে। চলো তাহলে এবার ক্লাস শুরু করি। আমরা আগের দিন প্রথম ক্লাস করেছিলাম, প্রথম ক্লাসে আমরা মোটামুটি এই পর্যন্ত করে নিয়েছিলাম। আচ্ছা, এরপর থেকে আমরা শুরু করব। আচ্ছা, এরপর থেকে কি আছে, আমরা নক্ষত্র পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম। এবার আমাদেরকে আস্তে আস্তে আমাদের সৌরমণ্ডলে ঢুকতে হবে। এবার আমাদের সৌরমণ্ডলে ঢুকতে গেলে আমাদেরকে সবার প্রথম সৌরমণ্ডলকে চিনতে হবে। আচ্ছা, আমি এখানে একটা ছবি নিয়ে এসেছি সৌরমণ্ডলের, তোমরা একটু দেখো। একটু কালিটা চেঞ্জ করি। এটা হলো আমাদের সূর্য, সবাই তো সূর্যকে চেনো, এটা রেড কালি, এটা হলো সূর্য। তারপরে থাকে আমাদের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এটা আমাদের গ্রহের সিকোয়েন্স। এই সিকোয়েন্সের গ্রহ থাকে পরপর। তাহলে আমাদের পৃথিবী হলো সূর্য থেকে 3 নাম্বার গ্রহ, কিন্তু সবথেকে কাছের গ্রহ বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী। বাকি এইভাবে তোমাদের পড়তে পড়তে এমনি মনে থাকবে। আমি প্রত্যেকটা গ্রহকে স্পেশালি পড়াবো। আমরা আস্তে আস্তে সৌরমণ্ডলে যতক্ষণ ঢুকছি, তাহলে শুরু করব সূর্য দিয়ে, শেষ করব প্লুটোকে দিয়ে। কিন্তু প্লুটো আমরা পড়বো না, কারণ প্লুটো আপাতত গ্রহ নয়, প্লুটো আপাতত বামন গ্রহ। অল্প বিস্তর প্লুটো সম্বন্ধে যতটুকু বলা ততটুকু বলে আমরা বেরিয়ে যাব, কারণ প্লুটো এখন আর গ্রহ হিসেবে ধরা হয় না। বর্তমানে আমাদের গ্রহ সংখ্যা 8টা, আর 9টা গ্রহ নেই। 9টা কিন্তু আর নেই, বর্তমানে 8টা গ্রহ। আমি প্রথম দিনের ক্লাসেও বলেছি, ঠিক আছে। চলো আমরা আস্তে আস্তে তাহলে ক্লাসের দিকে যাই। আচ্ছা, ক্লাসে এবার সৌরমণ্ডলকে পড়তে গেলে প্রথমত একটা জিনিস বুঝতে হবে, যে আমরা যে ছোটোবেলা থেকে সৌরমণ্ডল পড়েছি। এবার সৌরমণ্ডল তো কোনো না কোনোভাবে উৎপত্তি হয়েছে। এই যে সূর্য আছে, তার চারিপাশে এতগুলো গ্রহ ঘুরছে, উপগ্রহ ঘুরছে, বিভিন্ন কিছু ঘুরছে, গ্রহ ঘুরছে, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন নুড়ি পাথর ঘুরছে, গ্যাস ঘুরছে, সমস্ত কিছু ঘুরছে। এবার এই ব্যাপারটা কোনো না কোনোভাবে তো তৈরি হয়েছিল, এমনি তো আর হয়নি। এবার তৈরির যে মানে এই সৌরমণ্ডল কীভাবে উৎপত্তি হয়, তার যে সৌরমণ্ডল তৈরি হওয়ার যে থিওরি, এটা প্রচুর বিজ্ঞানী প্রচুর রকমভাবে থিওরি দিয়েছে। তার মধ্যে বেশিরভাগটাই গ্রহণযোগ্য নয়, কারণ তাদেরগুলো পরবর্তীকালে রিসার্চ করে দেখা গেছে যে তাদের মানে থিওরিগুলো ঠিকঠাক নয়। তার জন্য এখনও পর্যন্ত একটা থিওরি ঠিকঠাক যোগ্য, সেটা হলো ডবল স্টার থিওরি। এই যে ডবল স্টার থিওরি এখন মেনে নেওয়া হয় সত্য বলে, এটা আমি লিখেছি। তো আগে প্রথম থেকে শুরু করি, একদম ফার্স্ট থেকে, যেগুলো মোটামুটি আমাদের পরীক্ষাতে আসে, যেই থিওরিগুলো, সেই থিওরি সম্বন্ধে আমি তোমাদের অল্প বিস্তর আলোচনা করব, যে এই থিওরিগুলো মোটামুটি প্রথমে গ্রহণযোগ্য ছিল, কিন্তু পরে সেটাকে গ্রহণযোগ্য করা হয় না। সবার প্রথমে আসছে মনোস্টার থিওরি। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে এগুলো লিখতে গেলে অনেক পেজ চলে যেত, ওই জন্য আমি লিখে আনিনি, আমি জাস্ট হেডিংগুলো লিখে এনেছি। আমি মুখে তোমাদেরকে বলে দেবো মনোস্টার থিওরিগুলো কী ছিল। যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা আপাতত ক্লাসটা করে নাও, দিয়ে মন দিয়ে ক্লাসটা বুঝে নাও। তারপরে আবার ক্লাসটা চালাবে, মানে এটা লাইভ হয়ে যাওয়ার পরে রেকর্ড তো থাকবে তোমাদের কাছে ইউটিউবে, তো রেকর্ড চালিয়ে তোমরা খাতা পেন নিয়ে বসবে, দিয়ে সুন্দর করে লিখে নেবে যে মনোস্টার থিওরি কী ছিল, ঠিক আছে। তারপরে এই যে কান্টের থিওরি, লাপ্লাক্সের থিওরি, সব প্রত্যেকটা থিওরি আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার প্রথম থেকে শুরু করি। বলছে যে মনোস্টার থিওরি দেন দুজন ব্যক্তি, একটা হলো ইম্যানুয়েল কান্ট, একটা হলো পিয়ের সাইমন ল্যাপ্লাক্স, ঠিক আছে। দুজন দিয়েছিল মনোস্টার থিওরি। এবার দুজনের মধ্যে সবার প্রথমে আমরা পড়বো কান্টের থিওরি। আচ্ছা, 1755 সালে তিনি প্রথম গ্যাসীয় ধূলিকণা হাইপোথিস প্রস্তাব করেন।
1755 সালে তিনি প্রথম গ্যাসীয় ধূলিকণা হাইপোথিসিস প্রস্তাব করেন। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার কান্ট কি বলেছিল? কান্ট বলেছিল মনস্টার থিওরি দুজন দিয়েছিল, তার মধ্যে কান্ট হলো প্রথম ব্যক্তি। সে কি বলেছিল? যে সৌরজগতের উৎপত্তি যখন হয়েছিল, সৌরজগতে মানে তিনি দিয়েছিল কি গ্যাসীয় থিওরি। এখানেই বললাম যে গ্যাসীয় ধূলিকণার হাইপোথিসিস থিওরি দিয়েছিল। ঠিক আছে, এবার কান্ট বলেন সূর্য একটি জ্বলন্ত আগুনের গোলা ছিল আর কি। সূর্য না, একটা জ্বলন্ত আগুনের গোলা ছিল। তার সূর্যর অনেক গতি থাকার, মানে সূর্য তো অনেক গতি জানো তো, এবার সূর্য অনেক গতিতে পাক খাচ্ছে। এবার পাক খেতে খেতে পাক খাওয়ার সময় সূর্যের যে বাইরের অংশ, মানে সূর্য প্রত্যেকটা জিনিসের যে সাইডের যে অংশ, বাইরের অংশ ছিটকে চলে যায় এদিক ওদিক, বুঝতে পারলো তো? এদিক ওদিক ছিটকে চলে যায়, দিয়ে গ্রহের উৎপত্তি হয়েছে। এটা হলো কান্টের থিওরি ছিল। কিন্তু পরে এটাকে পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সূর্যের মধ্যে পাওয়া যেসব পদার্থ, মানে বিভিন্ন খনিজ পদার্থ হতে পারে, মাটি হতে পারে, সূর্যের যে মিনারেলস রয়েছে সেগুলো হতে পারে, মানে বিভিন্ন সূর্যের, মানে আমাদের ধরো মাটিটাকে তুললাম। এবার তুমি যখন পৃথিবীর মাটি তুলবে, পৃথিবীর মাটির একটা বিশেষত্ব আছে। পাহাড়ি এলাকার মাটিতে পাথর পাবে, নুড়িকণা পাবে, এসব পাবে। ঠিক আছে, জলজ এলাকায় জল পাবে, এগুলো পাবে। এবার যখন সূর্যের মাটি আর পৃথিবীর মাটিকে যখন পরীক্ষা করা হয়েছে, তখন দেখা গেছে যে দুটো মাটির মধ্যে কোনো মিল নেই, বিস্তর ফারাক। মানে সূর্যের মধ্যে অবস্থিত পদার্থ আর পৃথিবীর মধ্যে বা অন্য গ্রহের মধ্যে অবস্থিত পদার্থ কোনোভাবেই ম্যাচ করে না। তার জন্য কান্টের থিওরিকে আমাদের বিজ্ঞানীরা এটাকে পুরোপুরি ভুল বলে প্রমাণ করে দিয়েছে। আচ্ছা, তারপরে দিয়েছে ল্যাপ্লাক্সের থিওরি। ল্যাপ্লাক্সে 1796 সালে তিনি কান্টের মতবাদকে উন্নত করে নেবুলার হাইপোথিস দেন। মানে এই ল্যাপ্লাক্স কী করেছিল, যে কান্ট যে থিওরিটা দিয়েছিল না, এই থিওরিটাকেই একটু মডিফাই করেছিল, বুঝলে তো? যে একটু মডিফাই করে দিয়েছিল, করে মানে একই রকম দিয়েছিল, সেই একই গ্যাসীয় থিওরি দিয়েছিল, কিন্তু এই যে কী থিওরি ছিল বললাম, নেবুলার হাইপোথিসিস দেন। নেবুলার, এই যে থিওরিটার নাম নেবুলার হাইপোথিসিস, এই যে এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। ঠিক আছে, এই থিওরিটা তিনি দেন। এবার ল্যাপ্লাক্স কী বলেছিল, যে সৌরজগতের উৎপত্তি নিয়ে যে, মানে অ্যাকচুয়ালি তিনি কী দিয়েছিল, যে নীহারিকা থিওরি। নেবুলা মানে বলেছিলাম তো, নেবুলার বাংলা কি? নীহারিকা। এবারে নীহারিকা থিওরি দিয়েছিল। এবার তিনি বলেছেন যে মানে সূর্য না প্রথম অবস্থাতে বিভৎস গরম ছিল। দেখো একই রকম কিন্তু থিওরি, কান্টের থিওরি আর ল্যাপ্লাক্সের থিওরি প্রায় একই রকম। সূর্য প্রথম অবস্থায় না বিভৎস গরম ছিল, এর থিওরি অনুযায়ী বিভৎস গরম ছিল। এবার গরম থাকার পরে সূর্যের যে বাইরের দিকটা ছিল, সেটা জ্বালানি আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, জ্বালানি আস্তে আস্তে কমতে থাকে এবং বাইরের অংশ ঠান্ডা হয়ে যায়। এবার যখন কোনো গরম বস্তুর উপরের বাইরের অংশ ঠান্ডা হয়ে যাচ্ছে, সে সূর্য তো ঘুরছে বিভৎস গতিতে, ঘোরার ফলে ওই ঠান্ডা অংশগুলো এদিক ওদিক ছিটকে যায়, এদিক ওদিক ছিটকে গিয়ে গ্রহ উপগ্রহ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এটা হলো ল্যাপ্লাক্সের থিওরি। কিন্তু এই যে একই কান্টের থিওরির মতন কান্টও কি বলেছে, যে গ্রহ বা উপগ্রহগুলো সূর্যেরই একটা অংশ। ঠিক সেমনই ল্যাপ্লাক্সও বলেছে গ্রহ উপগ্রহ সূর্যেরই অংশ, শুধু পার্থক্য এ বলেছে ডাইরেক্ট ছিটকে গেছে, আর এ বলেছে ঠান্ডা হয়ে গিয়ে ছিটকে গেছে। এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। কিন্তু এটাও তো ভুল প্রমাণ করা হয়েছে। কেন ভুল প্রমাণ করা হয়েছে? কারণ এটাতেও দেখা গেছে, একই জিনিস দেখা গেছে, যে গ্রহ বা উপগ্রহের মধ্যে থাকা যে পদার্থ, সেগুলো সূর্যের পদার্থের সাথে ম্যাচ করে না। তার মানে বোঝাই যায় যে সূর্য থেকে ছিটকে আসা বস্তু গ্রহ বা উপগ্রহ নয়। এখান থেকে এইটুকু ক্লিয়ার। তারপরে আসে আমাদের ডুয়েল স্টার থিওরি। এবার ডুয়েল স্টার থিওরির মধ্যে কী বলছে, ডুয়েল স্টার থিওরি অনেকেই দিয়েছে, মানে মেনলি এই থিওরি, প্রত্যেকটা থিওরি অনেকে দিয়েছে। তার মধ্যে যেগুলো ফেমাস আমি সেগুলোকেই পড়াবো। এই যেখানে বলেছি ডুয়েল স্টার থিওরি অনেকেই দিয়েছে, তার মধ্যে দুজনের নাম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে একজন আছে চেম্বারলিন, একজন আছে জেমস জিন্স। ঠিক আছে, মানে এই দুজনের নামটা বেশি গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষাতে আসে, তার জন্য এই দুটোকে আমি নিয়ে এসেছি। এবার একটা যে প্রথম পূর্ব আমরা চেম্বারলিনের সূত্র। সূর্য এবং গ্রহ উৎপত্তি কিভাবে হয়েছিল সেই মতবাদ দেন চেম্বারলিন। কীভাবে দিয়েছিল? চেম্বারলিন বলেছিল সূর্য তো ছিলই, ধরো দেখো নামের সাথে কীভাবে পরিচয় পাবে, দেখে এখানে ডুয়েল স্টার মানে কী বোঝাচ্ছে, দুটো বোঝাচ্ছে তো, বুঝতে পারছি। দুটো স্টার মানে কি, তারা আমরা জানি তো, ডুয়েল স্টার নামটা ওখান থেকে এসছে। ডুয়েল স্টার থিওরি কেন এসছে? কারণ দুটো তারা ছিল, এরকম একটা থিওরি দিয়েছেন। কি বলেছে, যে মানে সূর্য তো ছিলই, তার সাথে সাথে আর একটা তারা ছিল, মানে তারা ছিল, মানে সূর্য, মানে ধরো তোমার মানে আরও একটা সূর্য ছাড়াও আরও একটা তারা ছিল। এবার ধরো আমি তোমাকে ছবি এঁকে বোঝাই, ধরো এটা হলো সূর্য, আমাদের এরকম সূর্য, তো এখানে আরেকটা তারা আছে। এবার দুজনকে টানছিল, এর দিকে এরম করে টানছিল, আবার একে এরম করে টানছিল, দুজনকে টানছিল। ঠিক আছে, এই টানের ফলে যে টানার ফলে যে দুজনের থেকেই বাইরের কিছু কিছু বস্তু, মানে কিছু কিছু জিনিস ছিটকে এদিক ওদিক হয়ে গেছে, সেইগুলোকেই এরা গ্রহ বলেছে। মানে কে বলেছে এটা? চেম্বারলিন বলেছে যে এগুলোই হলো গ্রহ। কিন্তু সেই একই কেস, যে এখানেও দেখা গেছে, যদি এই সূর্য বা অন্য কোনো তারা থেকে যদি ছিটকে যায়, কোনো বস্তু দিয়ে গ্রহ তৈরি হয়, তাহলে তো সূর্যের সাথে একটা না একটা বস্তু তো সূর্যের সাথে ম্যাচ করবে, কিন্তু ম্যাচ করেনি। তার জন্য এটাও
ইয়ে করা হয়েছে, মানে এটাকেও ভুল বলে প্রমাণ করা হয়েছে। এটা ভুল প্রমাণ করার আর একটা থিওরিও আছে, সেটা হলো যে মানলাম যে দুটো তারা ছিল, এখানে একটুখানি মুছে নিই তারপরে আমি তোমাকে ভালো বোঝাচ্ছি, যে এখানে মানলাম যে এরকম দুটো তারা ছিল, এবার এই দুটো তারা থেকে ছিটকে ছিটকে গ্রহগুলো তৈরি, মানে যেটা বলেছিল চেম্বারলিন, যেটা বলেছিল দুটো তারা থেকে ছিটকে ছিটকে গ্রহগুলো তৈরি, কিন্তু চেম্বারলিন লাস্টে গিয়ে আর শেষ করেনি। কেন? তার কারণ যে একটা তো সূর্য, সে তো রয়ে গেছে, কিন্তু বাকি দুটো তারা যতক্ষণ ছিল তাহলে আর একটা তারার কোনো অস্তিত্বই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি সে মরেও গিয়ে থাকে তার তো একটা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, তাই না? সেটা খুঁজে পাওয়া যায়নি, তার জন্য চেম্বারলিনের এই দুটো কারণে চেম্বারলিনের সূত্রকে পুরোপুরি মানে বাতিল করে দেওয়া হয়। তারপরে জিন্সের সূত্র, মানে জেমস জিন্স আর একটা সূত্র ছিল, ইনিও সেই ডুয়েল স্টার থিওরি দিয়েছিলেন, যে এখানে বলছে যে একইভাবে চেম্বারলিনের মতন সূর্য এবং গ্রহের উৎপত্তি কীভাবে হয়েছিল সেটির মতবাদ জিন্স দিয়েছিল। কী দিয়েছিল? জিন্সের মতবাদ কী ছিল? যে তিনি চেম্বারলিনের মতন সূর্য ছিল, আরও একটা তারা ছিল, ঠিক আছে, মানে ধরো এখানে সূর্য একই জিনিস বলেছে, সূর্য ছিল আরও একটা তারা ছিল, এই দুটো জিনিস ছিল, যে সূর্য আর একটা তারা, দুজন মানে দুজনেই ঘুরছিল, দুজনের দিকে মানে ঘুরছিল আর কি, দুজন যেমন সূর্য ঘোরে এরকম তো দুজনেই ঘুরছিল। এবার ঘুরতে ঘুরতে যখন তখন দুজনের কাছে এসেছিলো, তখন যে মানে টানের ফলে, যে টান দিচ্ছিল, টানের ফলে বড় একটা গ্রহ সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। আর কম টানে বলে ধরো এরকম দুটো এরকমভাবে ঘুরছে, এও এরকমভাবে ঘুরছে, এবার দুজনের কাছে আসবে, এবার কাছে আসার ফলে এ ওকে টানছে, ও ওকে টানছে, যখন টান বেশি হয়েছে, যখন ধরো একটা মানে একদম কাছে তখন টান তো বেশি হবে, তখন একটা বড় গ্রহ তৈরি হয়েছে, আর যখন টান কম হয়েছে তখন একটা ছোট্ট গ্রহ তৈরি হয়েছে। এটা হলো জিন্সের সূত্র, ঠিক আছে। এবার সেই একই ব্যাপার যে জিন্সও কী বলেছে, যে তারা দুটো ছিল, এবার তার মধ্যে সূর্য একটা তারা, তো একইভাবে গ্রহদের মধ্যেও তো মানে সূর্যের কোনো না কোনো গুণাগুণ দেখা উচিত, মানে সূর্যের যা মেটেরিয়াল সেটা তো গ্রহের মধ্যে থাকবে, গ্রহ বা উপগ্রহের মধ্যে, কিন্তু সেরকম কিছু পাওয়া যায়নি। সাথে সাথে আর একটা যে তারা ছিল সেই তারারও তো কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তার জন্য একইভাবে জিন্সের সিদ্ধান্তকেও বাতিল করা হয়েছে। বোঝা গেল কেন জিন্সের সিদ্ধান্ত বাতিল হলো? এবার ব্যাপার হলো এর মধ্যে যে ডবল স্টার থিওরি আপাতত গ্রহণযোগ্য, আপাতত এখনও পর্যন্ত গ্রহণযোগ্য। তার কারণ আছে, তার কারণ তুমি কিছুটা এই ডবল স্টার থিওরি দিয়েছিল আমাদের লিলিটন, ঠিক আছে। এই লিলিটনের মধ্যে না তুমি কিছুটা একটু মানে বাঙালি ভাব পাবে, কারণ ওর থিওরি দিয়েছে এদের মতন একই রকম থিওরি দিয়েছে, ঠিক আছে, মানে বাঙালিদের যেরকম বুদ্ধি থাকে ওই রকম টাইপসের বুদ্ধি আছে এর মধ্যে, কারণ এ এমন বুদ্ধি খাটিয়ে থিওরি দিয়েছে যাতে এর থিওরি অত সহজে কেউ মানে পুরোপুরি বিভৎস রিসার্চ না করে এর থিওরিকেও বাতিল করতে পারে না। তার জন্য এর থিওরি এখনও পর্যন্ত কেউ বাতিল করতে পারেনি। তুমি যদি চাও এর থিওরি বাতিল করবে তাহলে রিসার্চ করতেই পারো, কারণ এর থিওরি তোমার খুব একটা ভালো লাগবে না। দেখো আমি তোমাকে বলছি, খুব একটা ভালো লাগবে না তোমার এর থিওরি তোমাকে আমি প্রথমেও বলেছি, যখন মানে পৃথিবীর উৎপত্তি একটুখানি বলেছিলাম আমি প্রথম ক্লাসে, তখন আমি এর থিওরি অনুযায়ী বলেছিলাম, নিউটনের থিওরি থেকেই বলেছিলাম, যদিও কিছুটা গ্রহণযোগ্য, অবশ্যই কিছুটা গ্রহণযোগ্য, কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি রিসার্চ করবে তো এর থেকেও ভালো থিওরি দিলে তোমার থিওরি তখন গ্রহণযোগ্য হবে, এর থেকে ভালো দিতে হবে। মানে মেনলি তুমি দেখো না, পরপর যখন থিওরিগুলো এসছে তখন একের পর এক এর থেকে মানে ধরো কান্টের থেকে ল্যাপ্লাক্সের থিওরি একটু ভালো ছিল, তারপরে চেম্বারলিনের একটু ভালো ছিল, তারপরে জিন্সের একটু ভালো ছিল, এইভাবে আসছে, আস্তে আস্তে লাস্ট দিয়েছেন লিলিটন, যেটা ডবল স্টার থিওরি নামে পরিচিত। একইভাবে এটাও ডুয়েল স্টার, এটাও ডবল স্টার, এখানেও কিন্তু সেই দুটো তারারই গল্প, তারা সেই দুটোই আছে, কিন্তু এ একটু বুদ্ধি খাটিয়েছে। কেমন বুদ্ধি খাটিয়েছে তুমি দেখো, এ বলেছে যে তারা তো দুটোই ছিল, ধরো এটা একটা তারা, এটা একটা তারা ছিল, দুটোই ছিল। এবার ঠিক এই মানে এর চেম্বারলিন বা জিন্সের সূত্র অনুযায়ী যে এরা দুজন ঘুরছিল, তাই তো, সূর্য মানে যখন সূর্য ঘোরে তার সাথে অন্য তারা যেমন ঘুরছিল, এবার তারার ফলে সেই একইভাবে যে টানের ফলে গ্রহ তৈরি হয়েছে, এবার গ্রহ তৈরি হওয়ার ফলে সূর্য তো বেঁচে ছিল, কিন্তু ধরো একটুখানি আমি একটু ভালো করে আঁকি ছবিটা, এটা ধরো সূর্য, এটা ধরো আর একটা গ্রহ, এবার সূর্য তো বেঁচে ছিল, এবার সূর্য বেঁচে থাকার ফলে এবার কী হয়েছে, এই গ্রহটা একটা গ্রহ না মারা গেছে। আমি বলেছিলাম যে তারা কীভাবে মারা যায়, এই আগের ক্লাসেই পড়েছি। তো তারা মারা যাওয়ার পরে তারাটা ছিল বড় তারা, হ্যাঁ দেখো আমি সূর্য থেকে একটু বড় এঁকেছি, আর একটু বড় আকাশ ছিল, তারাটা বড় তারা ছিল। এবার বড় তারা আমি বলেছিলাম বড় তারা বিস্ফোট করে, এবার এই তারা বিস্ফোট করেছে, এই তারা বিস্ফোট করার ফলে বিভিন্ন মানে গ্রহ উপগ্রহ তৈরি, আমি বলেছিলাম না একটু কিছু, মানে তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের পৃথিবী কোনো একটা বড় তারার বিস্ফোটের ফলে তৈরি হয়েছে,
তোমাকে পড়িয়েছিলাম। তো এটা হলো সেই থিওরি যে বিস্ফোরণের ফলে কোনো একটা বড় গ্রহ তৈরি হয়েছে। কিন্তু এবার সাথে সাথে কি বলেছে যে শুধু তো গ্রহ তৈরি হবে না বিস্ফোরণের ফলে, আমি কি বলেছিলাম ব্ল্যাক হোলও তো তৈরি হবে। তো যে ব্ল্যাক হোল তৈরি হয়েছিল ওই ব্ল্যাক হোল এই তারাটাকে পুরোপুরি ব্ল্যাক হোলের বলেছিলাম ব্ল্যাক হোলের ঘনত্ব অনেক বেশি। ব্ল্যাক হোল যে কোনো কাউকে নিমেষের মধ্যে গ্রাস করে নিতে পারে, মানে যদি পৃথিবীর সাথে ব্ল্যাক হোল এসে ধাক্কা মারে পৃথিবী নিমেষের মধ্যে মানে ব্ল্যাক হোলের মধ্যে মিশে যাবে, এতটাই ঘন। তো ঠিক সেই রকমই ওই ব্ল্যাক হোল অন্য একটা যে তারা ছিল তাকে গ্রাস করে নিয়েছে, ওর জন্য ওই তারার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কিন্তু সূর্য থেকে গেছে আর বাকি গ্রহ উপগ্রহগুলো থেকে গেছে। দেখো এর মধ্যে একটু ঠিক বাঙালি ভাব আছে না, বেশ বুদ্ধিমান, মানে মানে না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, এরকম একটা ঘটনা আছে না, যে পুরোপুরি ব্ল্যাক হোল বানিয়ে একে গিলিয়েই দিল ব্ল্যাক হোল দিয়ে। তাহলে আর একে মিথ্যা কে প্রমাণ করবে? মিথ্যা প্রমাণ করতে গেলে তো এটা প্রমাণ লাগবে যে ছিলই না, এটা প্রমাণ করতে হবে। কিন্তু আমাদের সূর্যমণ্ডলে ব্ল্যাক হোল আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, ঠিক আছে, নক্ষত্র বলতে আমাদের সূর্য আছে, তো এরকম সমস্ত কিছু রয়েছে। তো এই যে এবার ব্ল্যাক হোলের উপস্থিতি তো অলরেডি রয়েছে আমাদের ইয়েতে, তার জন্য এটাকে কেউ মিথ্যাও বলতে পারছে না অত সহজে, সেই কারণে এটা বর্তমানে সত্যি বলে মনে করা হয়। এবার যদি কারোর কাছে এরপরে যখন কেউ এর থেকে ভালো থিওরি দেবে তখন সেটাও সত্য বলে মনে করা হবে। তাহলে এখানে আরেকটু ভালো করে মনে রাখবে যে বর্তমানে এটা মাথায় রাখবে যে থিওরিটার নাম কি, থিওরিটার নাম হলো ডবল স্টার থিওরি। ডবল স্টার থিওরিটার নাম। এবার এই থিওরিটা কে দিয়েছে? লিলিটন দিয়েছে, আর এটাই বর্তমানে গ্রহণযোগ্য থিওরি। তোমাদেরকে প্রত্যেকটা মনে রাখতে হবে, এই প্রত্যেকটা থিওরি তোমাদের মনে রাখা দরকারি, তার জন্য আমি নিয়ে এসেছি, নামগুলো মনে রাখবে, ঠিক আছে। সালগুলো খুব একটা আসে না, কিন্তু নামগুলো মনে রাখবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে বলে আমি দিয়েছি। বাকি অনেক থিওরি আছে, অত থিওরি তুমি পড়তেও পারবে না। এবার তোমার কাছে মনে হতেই পারে যে স্যার থিওরিগুলো পড়বো কেন? থিওরিগুলো তো আমরা তো এমসিকিউ ক্লাস করি, মানে মেনলি আমাদের পরীক্ষা বেশিরভাগই তো এমসিকিউ বেস, আমাদের তো থিওরি লিখতে দেবে না। অ্যাকচুয়ালি থিওরি লিখতে দেবে না, এই থিওরি থেকে দুটো একটা এমসিকিউ দেবে। তার থেকেও বড় ব্যাপার যে তুমি যখন এই থিওরিটা পড়ে নিলে না, তোমার মধ্যে একটা ছবির মতো তোমার মাথার মধ্যে আমাদের যেই পুরো সৌরমণ্ডলের আবিষ্কার ব্যাপারটা, মানে সৌরমণ্ডলের উৎপত্তি ব্যাপারটা, এই ব্যাপারটা তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে থাকলো। এটা একটা গল্পের মতন। আমি তোমাকে কিন্তু গল্প বলছি, আমি প্রথম দিন থেকে বলে আসছি আমার একটাই উদ্দেশ্য যে তোমাকে আমি গল্প শোনাবো। এই গল্প শোনানোর মধ্যে দিয়ে তোমাদেরকে সমস্ত কিছু মুখস্থ করানোর চেষ্টা করবো, বুঝতে পারলে? চলো তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে যেতে গেলে মেনলি কী করতে হবে? আমাদেরকে সূর্যকে পড়তে হবে। যেহেতু আমরা সৌরমণ্ডলের মধ্যে এন্ট্রি করতে গেলে আমরা প্রথমে একবার সৌরমণ্ডলের ছবিটা দেখিয়ে দিই। এটা হলো আমাদের সূর্য, বাকি বুধ শুক্র পৃথিবী মঙ্গল, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটোকে পড়বো না, বাকি সবগুলোকে আমরা পড়বো। তাহলে আমরা শুরু কোথা থেকে করবো? সূর্য থেকে শুরু করলে আমাদের বেশি ভালো হয়, কারণ সূর্য মানে একা রয়েছে, ওকে শেষ করে আসি, তারপরে গ্রহগুলোকে পড়বো। কিন্তু গ্রহগুলোকে পড়ার মধ্যে আমরা পৃথিবীকে একটু বাদ রাখবো, কারণ পৃথিবীকে স্পেশালি পড়তে হবে, পৃথিবী আমাদের নিজের লোক, তাই তো? পৃথিবীকে স্পেশালি পড়বো। তাহলে সূর্যকে পড়তে গেলে মেনলি এখানে আমি দেখো বলেছি, সূর্যকে পড়তে গেলে আমরা সূর্যকে তিনটে ভাগে ভাগ করি। সূর্যের সব থেকে তিনটে ভাগে, দেখো এখানে আমি ছবিটা দিচ্ছি, ছবিটা তোমাদের কাছে ক্লিয়ার না হলে আমি বলে দিচ্ছি। ওই সূর্যের সব থেকে ভিতরের অংশকে বলা হয় কোর। এই যে এটা হলো কোর, এই দেখো কোর, একদম ভিতরে, সমস্ত কিছুর ভিতরকেই তো কোরই বলি। এখানে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়। এখানে প্লাজমা অবস্থাতে হাইড্রোজেন পাওয়া যায়। প্লাজমা অবস্থা আমি তোমাদের আগে বলেছি, পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা অবস্থা। এই অবস্থাতে এখানে হাইড্রোজেন পাওয়া যায়, হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়। মানে হাইড্রোজেন তাহলে কোথায় পাওয়া যায়? কোরে পাওয়া যায়। বলছে এবং এই জোনের টেম্পারেচার 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। ভাবতে পারো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এই জন্য টেম্পারেচার। 15 মিলিয়ন, একটা দুটো টেম্পার না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত টেম্পার ভাবো। সামান্য আমাদের এখানে জল বাষ্প হয়ে, মানে জল ফুটে বাষ্প হয় 100 ডিগ্রি সেলসিয়াসে, 100, সেখানে 15 মিলিয়ন। বুঝতে পারছো কত টেম্পারেচার? ওখানে গেলে পুরো ছাই হয়ে যাবে, বুঝা গেল? তারপরে বলছে সূর্যের মাঝের অংশকে বলা হয় রেডিয়েটিভ জোন। এখানে এক্স রে, ওয়াই রে, ফোটন ইত্যাদি পাওয়া যায়। এক্স রে, ওয়াই রে, ফোটন এগুলো তোমরা পড়বে পরে যখন ফিজিক্সের ক্লাস হবে, সেগুলো তো পড়বে যে এই যে এক্স রে আমাদের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। গামারশ্মি, যেটা এই গামারশ্মিকে আটকায় কে? আমাদের পৃথিবীতে গামারশ্মি, মানে সূর্য থেকে কিন্তু গামারশ্মি বেরোয়। ওই গামারশ্মি যখন পৃথিবীতে আসে না, তখন গামারশ্মিকে আটকায়, সরি এটা এক্স রে নয়, গামারশ্মি হলো ওয়াই রে, আমার একটু ভুল হয়েছে, ওয়াই রে, যেটা ওয়াই রশ্মি সেটাই গামারশ্মি। এই গামারশ্মি বিভৎস ক্ষতি করে। এই গামারশ্মি যদি আমাদের পৃথিবীতে আসতে আটকায় আমাদের ওজোন স্তর, পৃথিবীর একটা স্তর আছে, এটা ধরো পৃথিবীর বাইরে এরকম অনেকগুলো স্তর আছে, তার মধ্যে একটা স্তর ওজোন স্তর, ওখানে ওজোন গ্যাস পাওয়া যায়। এবার ওই ওজোন গ্যাস
আমাদের এই গামা রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়। যদি গামা রশ্মি পৃথিবীতে প্রবেশ করে, অল্প বিস্তর করে, সামান্য পরিমাণে করে, পুরোটা তো বাধা দিতে পারে না। ওর যেখানে গামা রশ্মি প্রবেশ করছে, তোমার বডিতে যদি অতিরিক্ত পরিমাণে গামা রশ্মি হয়, তোমার বিভিন্ন ধরনের চর্মরোগ হবে, বিভিন্ন চর্মরোগ দেখা যাবে। গামা রশ্মি বিভৎস ক্ষতিকর। এই গামা রশ্মি থেকে আমাদেরকে বাঁচায় ওজোন স্তর। তাই আমাদের পৃথিবীতে ওজোন স্তর থাকা বিভৎস দরকারি। তোমাকে যখন পৃথিবী পড়াবো তখন ওজোন স্তর পড়াবো, বিভিন্ন স্তর পড়াবো, তার মধ্যে ওজোন স্তরও থাকবে। তখন আরও ভালো করে বলবো যে ওজোন স্তরের কী কী গুরুত্ব আছে, ওজোন স্তর কীভাবে ক্ষতি হয়, ওজোন স্তর কীভাবে ক্ষতি হয়, মানে কোন গ্যাসের জন্য ওজোন স্তর ক্ষতি হয়, সিএফসির জন্য, ক্লোরোফ্লোরোকার্বনের জন্য, এরকম অনেক কিছু বলবো যেগুলো আমরা ওজোন স্তর মানে পৃথিবী পড়তে গিয়ে পড়বো। এখানে শুধু এইটুকু জেনে রাখো যে সূর্যের মাঝের যে অংশটা, এই যে মাঝের এই অংশগুলো, এই অংশগুলো এখানে থাকে আমাদের, এইটাকে বলা হয় রেডিয়েটিভ জোন। এখানে এক্স রে, ওয়াই রে, ফোটন, মানে এগুলো বিভিন্ন কণা, বুঝতে পারলে তো? এই কণাগুলো তোমরা ফিজিক্সে আরও ভালো করে পড়বে যখন কোনো কিছু। এক্স রে তো তোমরা চেনোই, বাকি এই কণাগুলো এখানে পাওয়া যায়। আচ্ছা, সূর্যের বাইরের অংশকে বলা হয় কনভেকটিভ জোন। এই জোনে হাইড্রোজেন সেল পাওয়া যায়, যা মধুমাছির ছাতার মতন দেখতে। এখানে দেখো, এক সেকেন্ড দাঁড়াও, এই যে এখানে দেখো মধুমাছির ছাতার মতন এরকমই দেখতে পাচ্ছ, এগুলো মধুমাছির ছাতার মতন রয়েছে, এইগুলো দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় কনভেকটিভ জোন, মধুমাছির ছাতার মতন আকার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার বলছে সূর্যের রেডিয়েটিভ জোনে থাকা ফোটন কনভেকটিভ জোনে থাকা হাইড্রোজেন সেলকে ভেঙে বাইরে বেরিয়ে আসতে থাকে আর কি। মানে ধরো, এই যে সূর্যের যে কনভেকটিভ জোনে আছে, যে কনভেকটিভ জোনে যে হাইড্রোজেন আছে, বললাম তো কনভেকটিভ জোনে হাইড্রোজেন রয়েছে, তো হাইড্রোজেন সেল মানে কনভেকটিভ জোনে থাকা হাইড্রোজেন সেল ভেঙে এসে, মানে যে ফোটন কণা আছে, রেডিয়েটিভ জোনে যে ফোটন কণা আছে, ওই ফোটন কণা হাইড্রোজেন সেলকে ভেঙে বাইরে আসার চেষ্টা করে। ঠিক আছে, তাকে আমরা আলো বলি, বুঝতে পারলে তো? যে আরেকবার এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, যে সূর্যের রেডিয়েটিভ জোনে থাকা যে ফোটন কণা রয়েছে, ফোটন কণা কনভেকটিভ জোনে থাকা হাইড্রোজেন সেলকে ভেঙে বেরিয়ে আসে। সেই যেটা ফোটন কণা যেটা বেরিয়ে আসলো, সেটাকে আমরা আলো বলছি। বোঝা গেল? এটুকু ক্লিয়ার? তারপর বলছে কনভেকটিভ জোনে থাকা হাইড্রোজেন সেল প্রচণ্ড দরকারি, কারণ হাইড্রোজেন সেল সূর্যের থেকে বেরিয়ে আসা গামা রশ্মি, এক্স রে ইত্যাদিকে ফিল্টার করে। দেখো, অলরেডি সূর্য কিন্তু ফিল্টার করছে, এমন নয় সূর্য ডিরেক্ট ছেড়ে দিচ্ছে। গাদা সূর্য ডিরেক্ট ছাড়লে পৃথিবীর ওজোন স্তরকে ঠেকাতেই পারতো না। ঠিক আছে, ওজোন স্তরের যা ক্ষমতা তার থেকে সূর্যের বেশি ক্ষমতা হবে। অলরেডি সে ঠেকানোর পরেও কিছুটা বেরিয়ে আসে, সেটা আমাদের ওজোন স্তর ঠেকায়। তো এখানে সেটাই বলছে যে কনভেকটিভ জোনে থাকা হাইড্রোজেন সেল প্রচণ্ড দরকারি, কারণ হাইড্রোজেন সেল সূর্য থেকে বেরিয়ে আসা গামা রশ্মি এবং এক্স রশ্মিকে ফিল্টার করে। বোঝা গেল? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? ফিল্টার করে মানে ওটাকে আটকে রাখার চেষ্টা করে, দিয়ে আমাদের কাছে শুধু মানে চেষ্টা করে যে সলিড, তাপ, আলো এগুলো দেওয়ার। বুঝতে পারলে? চলো তাহলে পরের ইয়েতে যায়। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে যে অরোরা কোরিওলিস এবং অরোরা অস্ট্রেলিস। তোমরা অনেকবার শুনেছো অরোরা। অ্যাকচুয়ালি অরোরা কি? অরোরা দু প্রকার, একটা হলো অরোরা কোরিওলিস, একটা হলো অরোরা অস্ট্রেলিস। তোমরা ছোটোবেলা থেকে পড়েছো। এবার আমি সেটাই পড়াবো যে অরোরা কি। এখানে বলছে মাঝে মাঝে সূর্যের করে জ্বালানি বেশি পরিমাণে জ্বলতে থাকে, তখন ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে আসে। কিছু ম্যাগমার টেম্পারেচার 4000 ডিগ্রি সেলসিয়াস হয়, সেইগুলিকে সূর্য আবার নিজের কাছে টেনে নেয়। কিন্তু ম্যাগমার টেম্পারেচার যদি 7000 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন সেই ম্যাগমা বেরিয়ে যায় এবং পৃথিবীর কাছে এলে পৃথিবী তাকে নিজের দিকে টানে এবং পৃথিবীতে থাকা বায়ুমণ্ডল পৃথিবীর মধ্যে প্রবেশ করতে বাধা দেয়। তখন সেটি বায়ুমণ্ডলের সাথে ধাক্কা খেয়ে চলে যায় এবং পৃথিবী থেকে আমরা একটা আলো দেখতে পাই, তাকে আমরা বলি অরোরা। যদি সেটা উত্তর দিক থেকে হয় তাকে বলা হয় অরোরা কোরিওলিস, যদি দক্ষিণ দিকে হয় তাহলে তাকে বলা হয় অরোরা অস্ট্রেলিস। আচ্ছা, এবার আমি রিডিং পড়লাম, এবার আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিই ব্যাপারটা কেমন। যে সূর্যের মধ্যে জ্বালানি কি? হাইড্রোজেন। তো হাইড্রোজেন অত্যাধিক পরিমাণে জ্বলতে থাকে সূর্যের মিডলে, মাঝে মাঝে সূর্যের মধ্যে জ্বালানি অত্যাধিক পরিমাণে জ্বলতে থাকে। এবার যখন জ্বলছে, যে ম্যাগমা আকার থাকে, ম্যাগমা বোঝো তো, যেটা মানে কি প্লাজমা আকার, যেটা ম্যাগমা, ওই ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে। এবার যখন বাইরের দিকে বেরিয়ে আসছে না, কিছু ম্যাগমার টেম্পারেচার 4000 ডিগ্রি সেলসিয়াস, যেগুলো 4000 ডিগ্রি সেলসিয়াস, সেইগুলো সূর্য মানে তার টেম্পারেচার কম, সূর্যের টেম্পারেচার বেশি, সূর্য আবার নিজের কাছে টেনে নিচ্ছে। কিন্তু যার টেম্পারেচার 7000 ডিগ্রি সেলসিয়াস, সে বেরিয়ে চলে আসে, মানে সূর্য থেকে বেরিয়ে চলে আসে, এসে পৃথিবীর কাছাকাছি, মানে পৃথিবী তো এরকম, ধরো একটু সেকেন্ড দাঁড়াও, ধরো পৃথিবীতে এরকম ঘুরছে, তার কক্ষপথ এইভাবে ঘুরছে। এবার সূর্য ধরো এখানে রয়েছে, এবার এরকম যখন বেরিয়ে আসছে, তখন আমাদের পৃথিবীর তো মাধ্যাকর্ষণ শক্তি আছে। মাধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবী তাকে যে কোনো বস্তুকে তার নিজের দিকে টানে। পৃথিবী তো চেনে না কোনটা আমার জন্য উপকারী, কোনটা আমার জন্য ক্ষতি।
ওর কাছে চুম্বকীয় ক্ষমতা আছে, ও টানতে থাকে, সোজা কথা। এবার যখন পৃথিবী তার নিজের দিকে টেনে নিল, টানার ফলে পৃথিবীতে বায়ুমণ্ডল আছে, বললাম একটু আগে বললাম ওজোন স্তর ছাড়াও আরও অনেকগুলো স্তর রয়েছে, প্রত্যেকটা স্তরের তো তাকে বাধা দিচ্ছে, বায়ুমণ্ডল তাকে বাধা দেয়। এবার যখন বাধা দিচ্ছে তখন পৃথিবীর সাথে সংঘর্ষ করছে, বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ হচ্ছে, বায়ুমণ্ডলের সংঘর্ষ হওয়ার ফলে আগুন জ্বলে যায়। ওই আগুন আমরা পৃথিবী থেকে দেখতে পাই, ওই পৃথিবী থেকে আমরা ওই আগুনটাকে দেখতে পাই, ওইটাকেই বলি আমরা অরোরা। এবার বলছে যে এইখানে মনে রাখার বিষয় হলো এই জায়গাতে যে অরোরা কাকে বলে সেটুকু বুঝতে পারলে যে অরোরা কাকে বলে। এবার অরোরার মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো অরোরা কোরিওলিস, একটা হলো অরোরা অস্ট্রিওলিস, ঠিক আছে। এবার মাথায় রাখতে হবে যদি উত্তর দিকে নর্থে যদি উত্তর দিকে হয় তাহলে আমরা বলি অরোরা কোরিওলিস, বুঝতে পারলে। আর যদি দক্ষিণ দিকে হয় তাহলে অরোরা অস্ট্রিওলিস। এটা যেন মাথায় থাকে যে দক্ষিণ দিকে হলে অস্ট্রিওলিস, উত্তর দিকে হলে কোরিওলিস। এটা পরীক্ষায় অনেকবার এসছে যে অরোরা অস্ট্রিওলিস বা অরোরা কোরিওলিস কোন দিকে দেখা যায়। বোঝা গেল এই দুটো পয়েন্ট। দেখো আমার ডেসক্রিপটিভ ক্লাসে কোশ্চেন এইভাবেই থাকবে, তোমাকে এইভাবে মাথায় রাখতে হবে। আর সবথেকে বড় ব্যাপার যে এই ক্লাসগুলো বারবার করে বলছি নিজের ভাষায়, এটা আমার ভাষায়, এটা আমার ভাষার নোট, তুমি তোমার ভাষায় নোট করবে। নিজের ভাষার নোট পরীক্ষার সময় পড়তে সুবিধা হয়। বোঝা গেল? চলো তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কী বলছে? সূর্য কঙ্কাল। সূর্য কঙ্কাল, তোমার নাম শুনেছো সূর্য কঙ্কাল। এবার সূর্য কঙ্কাল কাকে বলে? সূর্য থেকে বেরোনো ম্যাগমা, একটু আগে সূর্য থেকে ম্যাগমা বেরিয়েছিল, কিছুক্ষণ আগে অরোরার ক্ষেত্রে পড়তে গিয়ে আমরা পড়েছিলাম, সেটাই বলছে যে সূর্য থেকে বেরোনো ম্যাগমা যার টেম্পারেচার 4000 ডিগ্রি সেলসিয়াস ছিল, সূর্য যাকে নিজের দিকে টেনে নিয়েছিল, সেই ম্যাগমা সূর্যের মধ্যে ফিরে যেতে পারে না, কারণ সূর্যের বাইরের আনুমানিক টেম্পারেচার হয় 6000 ডিগ্রি সেলসিয়াস। মানে ধরো এটা ধরো সূর্য, ধরো সূর্যটা লাল কালি দিয়ে আঁকি তাহলে ভালো লাগবে। ধরো এটা হলো সূর্য। এবার সূর্য থেকে কিছু ম্যাগমা বেরিয়েছিল, ম্যাগমাগুলোকে আমি এই কালে আঁকতাম এরকমভাবে, সরি এক সেকেন্ড, এরকমভাবে ম্যাগমাগুলো বেরিয়েছিল, ঠিক আছে। এগুলো ধরো ম্যাগমাগুলো বেরিয়েছিল। এবার এই ম্যাগমাগুলোকে সূর্য কি বলেছে যে নিজের দিকে টেনে নিয়েছিল। তো এবার নিজের দিকে টেনে নেওয়ার ফলেও সূর্যের এই বাইরের না এইখানকার টেম্পারেচার মিনিমাম 6000 ডিগ্রি, মানে সবথেকে কম যদি হয় সেটা 6000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তাহলে এগুলোর টেম্পারেচার কত ছিল? এগুলোর টেম্পারেচার 4000 ছিল, তো 4000 ডিগ্রি ছিল তো এগুলোর টেম্পারেচার। কিন্তু এই যে 6000 ডিগ্রি সেলসিয়াস, তার জন্য সে আর ভিতরে ঢুকতে পারে না, বলছে 6000 ডিগ্রি সেলসিয়াস আর ফিরে যেতে পারে না, যেতে পারে না 4000 ডিগ্রি থেকে আরও, মানে ধরো এ যখন বেরিয়েছিল তখন এর 4000 ছিল, তার এবার যখন ফিরে যাচ্ছে অনেকক্ষণ তো বেরিয়েছে, টেম্পারেচার তো আরও কমে যাবে, তাই বলছে যে ফিরে যেতে যেতে টেম্পারেচার 4000 থেকে আরও কমে যায়, তাই সেগুলি সূর্যের বাইরে কালো কালো ছোপ দেখায়, তাকে আমরা বলি সৌরকঙ্কাল। আরেকবার ছবিটা আঁকি তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও একটা সেকেন্ড, আরেকবার ছবিটা আমাকে আঁকতে দাও। দেখো এটা ধরো সূর্য, যদিও সুন্দর গোল হলো না, এটা সূর্য। এবার সূর্যের বাইরে যখন ছিল এই যে এগুলো এরকম ছোপ দেখাবে সূর্যের বাইরে, ঠিক আছে। যখন এ তো ভিতরে যেতে পারছে না, বাইরে যেহেতু ও ঠান্ডা, সূর্য তো গরম, তার জন্য সূর্য তো লাল টকটক করছে, কিন্তু বাইরেরগুলো তো ঠান্ডা, তার জন্য এর কালারও একটু অন্যরকম দেখাবে, কালো ছোপ দেখাবে। ওই কালো ছোপগুলোকেই বলা হয় সূর্য কঙ্কাল, মানে সৌরকঙ্কাল। বোঝা গেল? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আছে? আশা করছি সবার কাছে এই পর্যন্ত ক্লিয়ার আছে। চলো তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমি কিছু ফ্যাক্টস নিয়ে এসেছি। ফ্যাক্টস বলতে এগুলো হলো ফ্যাকচুয়াল কোশ্চেন, যে কোশ্চেনগুলো তোমাদের মানে পরীক্ষাতে আসবে এরকম টাইপসের কিছু কোশ্চেন আছে। প্রত্যেক দিনের ক্লাসে এরকম ফ্যাকচুয়াল কোশ্চেন আমি দেবো, ঠিক আছে। মানে একটা করে ক্লাস করব, সেই ক্লাসের ফ্যাকচুয়াল কোশ্চেনগুলো তোমাদের সামনে থাকবে। এবার ফ্যাকচুয়াল কোশ্চেনগুলো একবার দেখে নাও। যে সূর্যের মধ্যে 75% হাইড্রোজেন থাকে, 24% হিলিয়াম থাকে, আর বাকি 75 আর 24 কত হয়? 99%, না? বাকি 1% থাকে অন্য সব পদার্থ, মানে শুধু হাইড্রোজেন বা হিলিয়াম থাকে না, কিন্তু আরও অনেক কিছু থাকে। সেই অনেক কিছুগুলো হলো 1%, বাকি 75% সব থেকে বেশি পরিমাণ হাইড্রোজেন থাকে বলেছিলাম, সবথেকে বেশি হাইড্রোজেন 75%, তারপরে হিলিয়াম থাকে 24%, আর বাকি সমস্ত কিছু মিলে 1% থাকে। আচ্ছা, এরপরে বলছে সূর্যের বাইরে যে আগুনের গোলা দেখায়, সূর্যের বাইরের যে আগুনের গোল দেখায় তাকে বলা হয় ক্রোমোস্ফিয়ার, যার টেম্পারেচার আনুমানিক 27000 ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যকে যখন আমরা এই যে আগুনের গোলাটা দেখি না সূর্যের, এই যে বাইরের যে আগুনের গোলাটা, যেটাকে আমরা এরকম করে দেখতে পাই, যে সূর্যের আগুনের গোলা, এটাকে বলা হয় ক্রোমোস্ফিয়ার। এর টেম্পারেচার হয় আনুমানিক 27000 ডিগ্রি সেলসিয়াস। 27000 ডিগ্রি সেলসিয়াস এর টেম্পারেচার হয়। বোঝা গেল? আচ্ছা, তারপরে বলছে
যে সূর্যের বাইরে সূর্যের বাইরে যে অংশ আমরা দেখতে পাই, যেটি থেকে আলো জ্বলজ্বল করে তাকে বলা হয় ফটোস্ফিয়ার, যার টেম্পারেচার আনুমানিক 6 ডিগ্রি, যেটাকে বলছিলাম সূর্যের একদম বাইরের স্তর, যেটা চকচক করে তার টেম্পারেচার হয় 6000 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? তারপরে বলছে যে সূর্যের তাপমাত্রা মাপার জন্য পাইরোমিটার যন্ত্রের ব্যবহার করা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা সূর্যের তাপমাত্রা মাপতে কোন যন্ত্র ব্যবহার করি? পাইরোমিটার। একটা সেকেন্ড দাঁড়াও। পাইরোমিটার যন্ত্রের ব্যবহার করি আমরা সূর্যের তাপমাত্রা মাপতে। এটাকে হাইলাইট করে দিলাম, আমরা সূর্যের তাপমাত্রা মাপতে আমরা পাইরোমিটার যন্ত্রের ব্যবহার করি। ঠিক আছে, মনে থাকবে এগুলো, যে সূর্যের তাপমাত্রা মাপতে আমরা কোন যন্ত্র ব্যবহার করি? পাইরোমিটার। ঠিক আছে। আচ্ছা, সূর্যের ব্যাস পৃথিবীর 109 গুণ। ব্যাস মানে তোমরা জানো আশা করি, যারা বৃত্ত করেছো, অঙ্ক করেছো। ব্যাস কাকে বলে আমি একবার ব্যাসটাও বুঝিয়ে দিই, যদিও মানে অঙ্কও করে দিচ্ছি এর মধ্যে, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস যেহেতু রিলেটেড, এভাবে করিয়ে দিতে হবে। ধরো সূর্য এরকম গোল, পৃথিবী মানে গোল তো নয়, মোটামুটি আমরা গোল হিসেবে ধরে নিই। তো এটাকে যে এই যে এটা ধরো এর বিন্দু, মানে মধ্যবিন্দুর উপর দিয়ে যখন কোনো লম্বা রেখা এ পার থেকে ও পার যখন আমরা টানি, সেটাকে আমরা বলা হয় ব্যাস। আর এই যে অর্ধেকটুকু না, যদি আমরা এই অর্ধেক টানি, এই যে এইটুকু যদি টানি, এই অর্ধেকটা, এইটাকে বলা হয় ব্যাসার্ধ। বোঝা গেল? ব্যাসকে গেল ব্যাসার্ধকে বলে। আর এই যে পুরো এই বাইরের পোর্শনটা, এই যে পুরো এই সার্কেলটা, এটা হলো পরিধি, আর এর মধ্যে যা থাকে সেটা হলো ক্ষেত্রফল। বোঝা গেল? এটা ক্লিয়ার? এগুলো তোমরা অঙ্ক করতে গেলে করবে, অঙ্কের ক্লাস আমাদের এখানে হবে। নিশ্চিন্ত থাকো, তোমরা শুধু সাপোর্ট করো। আমি পাইরোমিটারটাকে একটু মুছে দিই, না তোমাদের অসুবিধা হবে। আমি একটু নিচে আন্ডারলাইন করে দিচ্ছি, একটু ভালো করে পড়ে দেখে নিও পাইরোমিটার। আচ্ছা, তোমরা যেটা বলছিলাম, তোমরা নিশ্চিন্ত থাকো, আমাদের এখানে ম্যাথও করানো হবে, জিআইও করানো হবে। প্রত্যেকটা চাকরির পরীক্ষায় যা প্রয়োজন প্রত্যেকটা সাবজেক্ট করানো হবে। তোমাদের কাজ হলো শুধু আমাদেরকে সাপোর্ট করা। তোমরা শুধু সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্টের উপরে সব কিছু। দেখো, আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত মিনিমাম সাবস্ক্রাইবার পূরণ হয়নি, ঠিক আছে, যার জন্য আমরা লাইভ আসতে পারছি না। আর অঙ্ক জিআই ক্লাস লাইভ ছাড়া কোনো মজা নেই। তোমার কোনো ডাউট থাকলে তুমি জিজ্ঞাসাই করতে পারবে না। জিকে ক্লাসে আমি যেভাবে করাচ্ছি সেখানে ডাউট থাকার কোনো প্রশ্ন নেই। যদি তবুও বারবার বলেছি, যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই বলে দেবো। কিন্তু অঙ্ক ক্লাসে ডাউট মানুষের থাকবেই, সমস্যা হবেই। সেখানে কমেন্ট করাটা মানে লাইভ চ্যাটটা অবশ্যই দরকারি। তার জন্য আমাকে লাইভে আসতে হবে। সেই লাইভে আসতে গেলে একটা মিনিমাম সাবস্ক্রাইবার প্রয়োজন হয়। তোমরা সাবস্ক্রাইবই করছো না, তোমরা চাইছোই না ভালো ক্লাসগুলো সবার কাছে পৌঁছা। সাবস্ক্রাইব করো, এখনও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে আমাদের ক্লাসগুলোকে লাইক শেয়ার করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, যত গ্রুপ আছে সেখানে শেয়ার করো। তবে গিয়ে আমরা লাইভ আসতে পারবো। তখন তোমাদেরকে অঙ্ক করাবো, অঙ্ক দেখবো, অঙ্ক করানো কাকে বলে। যেমন জিকে করছো, মানে যেমন এই জিকের পার্টগুলো করছো, ভূগোল পড়ছো, ভূগোলের মতো পড়ছো। ইংলিশ তো আমাদের ক্লাসে একদম ধুরন্ধর হচ্ছে, ইংলিশ যা ক্লাস হচ্ছে পাগল হয়ে যাবে। এরকম ইংলিশ ক্লাস পুরো ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই, কোথাও খুঁজেও পাবে না তুমি, না অফলাইন না অনলাইন, কোথাও পাবে না। তাও ফ্রিতে হচ্ছে, পুরো ফ্রিতে। তোমাদের কি লাগছে? শুধু একটা লাইক করতে হচ্ছে, একটা সাবস্ক্রাইব করতে হচ্ছে, যার জন্য তোমাদের কোনো টাকা দিতে হচ্ছে না। একটা টাকা লাগছে না, একটা লাইক করতে কী কষ্ট বলো? ওটুকু তো করতে হবে না, ওইটুকু না করলে আমরা মোটিভেট পাবো কোথা থেকে? আমাদের তো ওটার থেকে তোমরা লাইক করবে, তোমরা কমেন্ট করবে, সেটা দেখে তো আমাদের ভালো লাগবে। তখনই তো আমরা আরও ভালো ক্লাস আনার চেষ্টা করবো। বুঝা গেলো? তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো, ঠিক আছে, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। চলো তাহলে পরের ফ্যাক্টটা দেখি, যে সূর্যের অভিকর্ষজ বল। এটা কি বললাম? সূর্যের ব্যাস, মানে এটা সূর্য, এই যে সূর্যের যে এই ব্যাসটা, এটা পৃথিবীর 109 গুণ। ধরো এটা পৃথিবীর ব্যাস এইটুকু, এর 109 গুণ সূর্যের ব্যাস। বোঝা গেল? তাহলে সূর্য কত বড় পৃথিবীর থেকে? আচ্ছা, সূর্যের অভিকর্ষজ বল পৃথিবীর তুলনায় 28 গুণ। সূর্যের অভিকর্ষজ বল মানে কি? সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি। মানে সূর্য যেমন পৃথিবী সমস্ত কিছুকে নিজের দিকে টানে। এই যে একটু আগে এখানে বলেছিলাম না, যে যখন 4000 ডিগ্রি, এই যে এখানে বলেছিলাম যে যখন 4000 ডিগ্রি হয় তখন সূর্য সেগুলোকে নিজের দিকে টেনে নেয়। কীভাবে টেনে নেয়? নিশ্চয়ই সূর্যেরও টান আছে, তবেই টেনে নেয়। সূর্য টানতে পারে বলেই তো টেনে নেয়, নাহলে টানবে কী করে? তো সেই টানটা কত? পৃথিবীর থেকে 28 গুণ, পৃথিবীর তুলনায় 28 গুণ বেশি। বোঝা গেল? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আছে? আচ্ছা, আবারও বলছি, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে, বেল আইকন ক্লিক করে রাখবে। আমি লাইভে আসলে তোমরা দেখতে পারবে, সাথে সাথে এসে ক্লাস করবে। আজকের ক্লাসটা এইটুকুই ছিল। কেন এইটুকু ছিল? এবার তোমাদের মনে হতে পারে স্যার ছোট ক্লাস কেন হচ্ছে? তোমাদের ডিমান্ড থাকতে পারে বড় ক্লাসের। যদি তোমাদের বড় ক্লাসের ডিমান্ড থাকে, আমি আবারও বলছি, যদি তোমাদের বড় ক্লাসের ডিমান্ড থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, স্যার বড় ক্লাস দিন, বড় ক্লাস দিন। কিন্তু আমি মনে করছি যে আমি একটা করে চ্যাপ্টার এক দিনে কমপ্লিট করছি। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে নক্ষত্র পড়িয়েছি, ঠিক আছে, যত পরীক্ষার প্রশ্ন নক্ষত্র থেকে এসছে পুরো এই জীবনকালে যা পড়িয়েছি, তার বাইরে একটা কোশ্চেন আমাকে এনে দেখি পারবে না আনতে।
আমি তোমাকে আজকে সূর্য পড়ালাম, এর বাইরে সূর্যের একটা কোশ্চেন এনে দেখো, পারবে না আনতে। এর মধ্যে থেকেই থাকবে, ঘোরানো পেঁচানো থাকবে, বাট কোশ্চেন এই থাকবে। বোঝা গেল? আমি যেটা পড়াবো সেটা একদম মানে ভেবে নেবে যে এই পেন দিয়ে যা লেখা হচ্ছে, সে পেন তোমার জীবনের মানে তোমার ভাগ্য লেখা হচ্ছে। যদি একবার পড়ে নাও তো এর বাইরে আর কিছু থাকবে না। তার জন্য আমি চেষ্টা করছি এক একদিন এক একটা করে আনার। চাইলে আমি দেখো এই সূর্য শেষ হলো, এরপরে আমাকে পড়তে গেলে গ্রহ শুরু করতে হবে। এবার যদি আমি গ্রহ শুরু করি তখন তোমার মানে সূর্যের সাথে সাথে গ্রহ পড়তে হবে, তখন তোমার মাথা আবার সুইচ হবে গ্রহতে। তো আমি চাইছি যে এক এক দিনে এক একটা করে কমপ্লিট করি। আজকে সূর্য শেষ করে ফেললাম, কালকে থেকে গ্রহ শুরু হবে। এবার গ্রহ চলবে, বেশ কিছুদিন চলবে, কারণ গ্রহ অনেকগুলো আছে, বেশ কিছুদিন চলবে। গ্রহ যেদিন শেষ হবে সেদিনকে হয়তো ক্লাসটা একটু ছোটো হতে পারে, কারণ অল্পটা বেঁচে থাকতে পারে, কিন্তু তারপরে আবার পৃথিবীকে ভালো করে শুরু করব। তো এইভাবে ক্লাসগুলো চেষ্টা করব। আজকের ক্লাসটা একটু ছোট, সবাই আশা করি মানে মন খারাপ করবে না ক্লাস বড় হলো না বলে। তবে এটুকু বলতে পারি এই ছোটো ক্লাসের মধ্যে তোমাদের অনেক কিছু বুঝিয়েছি। আর একবার ছোট্ট করে রিকল করে দিই পুরো ব্যাপারটাকে, যে আমরা কী পড়লাম। আমরা এখান থেকে শুরু করেছিলাম, পুরো ব্যাপারটাকে মুছি, যে আমরা একদম একদম কী বলবো, একদম শর্টে একবার রিভিশন করে দিই। যে প্রথমে আমাদের সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এটা ভালো করে এমনি তোমাদের মুখস্থ হয়ে, তা পারলে মুখস্থ করে নিও। এটা হলো আমাদের সৌরমণ্ডলের পুরো চার্ট, যে সৌরমণ্ডলে কীভাবে গ্রহগুলো রয়েছে। সবার প্রথম বুধ আছে, তারপর শুক্র আছে, তারপর পৃথিবী, তারপর মঙ্গল আছে, তারপর বৃহস্পতি আছে, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, তারপরে প্লুটো। এখন আর গ্রহ নেই, এখন বর্তমানে 8টা গ্রহ আছে। ক্লিয়ার? তারপরে আমরা কী পড়লাম? সৌরমণ্ডলকে পড়লাম। এবার সৌরমণ্ডল পড়তে গিয়ে আমরা অনেকগুলো থিওরি পড়লাম। থিওরিগুলোর মধ্যে সবার প্রথমে মনস্টার থিওরি, মনস্টারকে দুজন দিয়েছিল, যে কান্ট দিয়েছিল আর ল্যাপ্লাক্স দিয়েছিল। তারপরে কান্টের থিওরি আমরা পড়লাম, ল্যাপ্লাক্সের থিওরি পড়লাম। ডুয়েল স্টার থিওরি পড়লাম, ডুয়েল স্টার থিওরি দুজন দিয়েছিল, চেম্বারলিন দিয়েছিল আর জিন্স দিয়েছিল। চেম্বারলিনের থিওরি পড়লাম, জিন্সের থিওরিও পড়লাম। তারপরে আমরা ডবল স্টার থিওরি পড়ছিলাম। ডবল স্টার থিওরিটা বর্তমানে গ্রহণযোগ্য, সেটা কী দিয়েছিল? লিলিটন দিয়েছিল। বোঝা গেল? এই পর্যন্ত আমরা পড়েছি। তারপরে আমরা কি পড়লাম? সৌরমণ্ডল পড়তে গিয়ে যেহেতু আমাদের সূর্যই প্রথমে আসে, তার জন্য আমরা সূর্যকে পড়লাম। সূর্যকে পড়তে গিয়ে আমরা কী পড়েছিলাম? সূর্যের মধ্যে সূর্যের ভিতরের অংশকে বলা হয়, ভিতরের অংশ পড়েছিলাম কোর বলা হয়। তো এখানে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয় বলেছিলাম। এর টেম্পারেচার 15 মিলিয়ন ডিগ্রি বলেছিলাম। তারপরে সূর্যের মাঝের অংশকে রেডিয়েটিভ জোন বলা হয়, এখানে এক্স রে, ওয়াই রে, ফোটন ইত্যাদি পাওয়া যায় বলেছিলাম। তারপরে সূর্যের বাইরের অংশকে কনভেক্টিভ জোন বলা হয়, এই জন্য হাইড্রোজেন সেল পাওয়া যায়। হাইড্রোজেন সেল মধুমাছির ছাতার মতন। এটা আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে একটু আগে বলেছিলাম যে হাইড্রোজেন সেল, এই যে সূর্যের রেডিয়েটিভ জোনে থাকা ফোটন কনভেক্টিভ জোনে থাকা হাইড্রোজেন সেলকে ভেঙে বেরিয়ে আসে। আচ্ছা, হাইড্রোজেন সেলই তো মধুমাছির ছাতার মতন হয়েছিল। এবার এইটাই বলছে কনভেক্টিভ হাইড্রোজেন সেল প্রচণ্ড দরকারি, কারণ হাইড্রোজেন সেল সূর্যের থেকে বেরিয়ে আসে এক্স রশ্মি, ওয়াই রশ্মিকে ফিল্টার করে। ফিল্টারটা করছে কি করে? মধুমাছির ছাতা তো সবাই দেখেছো, মধুর চাক যেটাকে আমরা বলি, ওটা তো সবাই দেখেছো। ওটা কেমন হয়? কেমন নেট টাইপসের হয় না? যখন কোনো কিছু ওর মধ্যে পাস করবে তখন অবশ্যই সেটা ফিল্টার হবে। তো তুমি মধুমাছির চাক যদি পুরোনো কোথাও পাও, ওর উপরে নোংরা জল দেবে, দেখবে ফিল্টার হয়ে পরিষ্কার জল পড়ছে। তো ঠিক সেই রকমভাবেই ফিল্টার করে। বোঝা গেল? এগুলো আমরা পড়েছিলাম। তারপরে আমরা কি পড়লাম? যে অরোরা কাকে বলে? অরোরা দুটো হয়, একটা অরোরা কোরিওলিস, একটা অরোরা অস্ট্রেলিস। দুটোই আমরা পড়ে নিয়েছি, যে যদি আমাদের উত্তর দিক হয় তাহলে বলা হয় অরোরা কোরিওলিস, যদি দক্ষিণ দিক হয় তাহলে অরোরা অস্ট্রেলিস। ঠিক আছে, এটা আমরা বুঝেছিলাম। তারপরে কি পড়লাম? সৌরকঙ্কাল কাকে বলে? সৌরকঙ্কাল তোমাদেরকে খুব ভালো করে বুঝেছি সৌরকঙ্কাল কাকে বলে। আশা করি তোমাদের কাছে সৌরকঙ্কালটাও ক্লিয়ার। তারপরে আমরা কিছু ফ্যাক্টস পড়েছিলাম। এই ফ্যাকচুয়াল কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো বারবার পরীক্ষাতে আসে, তার জন্য এই ফ্যাকচুয়াল কোশ্চেনগুলো এনেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এরকম থাকবে তোমাদের সামনে। ঠিক আছে? আর আরেকটা কথা, যে এই পুরো নোটটা আমি পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সাথে পিন কমেন্টও দিয়ে রাখছি। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে। সেখানে না জয়েন হলে তুমি এগুলো কিচ্ছু পাবে না। তোমার সব থেকে বড় ইম্পর্টেন্ট এগুলো পাওয়া, মানে টেলিগ্রামে কী দেওয়া হবে না, সব দেওয়া হয়। তুমি শুধু একবার ঢুকে দেখো কী দেওয়া হয় আমাদের টেলিগ্রামে। একবার ঢোকো, পাগল হয়ে যাবে। সব কিছু, যত স্টাডি মেটেরিয়াল সব ফ্রিতে পেয়ে যাবে তুমি ওখানে। তোমার টাকা দিয়ে একটা বই পর্যন্ত কিনতে হবে না, প্রত্যেকটা বই ওখানে ফ্রিতে পাবে, সব কিছু। সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে এগুলো দিয়ে দেবো। আর তার থেকেও বড় ব্যাপার, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া তো ব্যাপার না, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে নিলাম। তুমি নোট মানে পিডিএফটা ডাউনলোড করলে, ডাউনলোড করার পরে একটা সুন্দর করে ফোল্ডার করলে, যে জিওগ্রাফি ফাউন্ডেশন ক্লাস বাই বিদ্যা মন্দির বলে সেভ করে রাখলে, ওটা সেভই থেকে যাবে, জীবনে পড়া হবে না। তার থেকে সব থেকে বেটার যে একটা খাতা বানাও, একটা খাতা বানিয়ে খাতাতে নোট করতে থাকো, যে জিওগ্রাফি ফাউন্ডেশন ক্লাস বলে, সেটাকে পুরোপুরিভাবে নোট করতে থাকো খাতায়। প্রত্যেক দিনের ক্লাস হবে, প্রত্যেক দিন নোট করবে। তুমি যত নোট করবে, নিজের হাতে নোট করবে। একবার তুমি ক্লাস করছো তখন তোমার অলরেডি পড়া হচ্ছে, তারপর তুমি যখন ক্লাস দেখে দেখে নোট করছো তখনও তোমার পড়া হচ্ছে। ঠিক আছে? আবার তুমি যখন পড়ছো তখন মানে একটা পড়া তুমি 3বার পড়ছো, তোমার মুখস্থ হবে না, যাবে কোথায়? ঠিক আছে? এটাই মুখস্থ করার মেন পদ্ধতি। তুমি যত লিখবে তত মুখস্থ হবে। এটা ছোটোবেলা থেকে শুনে এসছো যে লিখলে ভালো মুখস্থ হয়। আমার ক্লাসের দায়িত্ব, আমার কাজ হলো ক্লাসে তোমাকে বোঝানো, কিন্তু
মানে মুখস্থ করানোর দায়িত্ব আমার নয়, মুখস্থ তুমি করবে। আমার উদ্দেশ্য থাকবে যে তোমাকে আর যেন খাটনি করে মুখস্থ না করতে হয়, আমি গল্পের মতন করে আমি পুরো ভূগোলটাকে তোমাকে সিনেমার মতো বোঝাবো, এটাই আমার উদ্দেশ্য। বোঝা গেল? আর বেশি কথা বাড়াচ্ছি না, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, আমি বলে দিয়েছি। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাবে, ফ্রি ডেলি ফ্রি মক টেস্ট পাবে, সমস্ত চাকরির পরীক্ষার আপডেট পাবে, সমস্ত ক্লাসের PDF পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে, সপ্তাহে ফুল মক টেস্ট পাবে, এগুলো তো পাবেই, সাথে আরও অনেক কিছু পাবে যেগুলো তুমি টেলিগ্রামে ঢুকলেই বুঝতে পারবে। সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমি অনলাইন আসার সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে? এই পর্যন্ত বলে আমি আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করলাম, আজকের ক্লাস। দেখা হচ্ছে আবার কালকে ইংলিশ ফাউন্ডেশন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে নিজের প্রিপারেশান চালিয়ে যাও। সামনে ভোট পেরোলেই পরীক্ষা আসবে, তোমাদের প্রিপারেশান এমন থাকবে যাতে তোমরা পুরো রেডি থাকবে। পরীক্ষা ফর্ম বেরোবে, ফর্ম ছাড়বে, পরীক্ষা দেবে, চাকরি নেবে, বাড়ি চলে যাবে, সোজা কথা। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, গুড নাইট সবাইকে, টাটা।